কেরালা ব্লাস্টার্স এফসির সাথে ড্র করে এক প্রকার আইএসএল এর জন্য ইস্টবেঙ্গলের স্বপ্নভঙ্গ হলো, এটা এক কথায় বলা যায়। কারণ এই ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ছিল মাস্ট উইন ম্যাচ। কারণ ইস্টবেঙ্গল তাদের লিগের যে ক্যাম্পেন সেটা কিন্তু এগেনস্ট নর্থ ইস্ট এবং এগেনস্ট দিল্লি জিতে শুরু করেছিল। নর্থ ইস্টের এগেনস্টে 3-0 গোলে এবং দিল্লির এগেনস্টে 4-1 গোলে। কিন্তু তারপরেই ইস্টবেঙ্গলের তাল কাটে। ইস্টবেঙ্গল কিন্তু জামশেদপুরের কাছে 2-1 গোলে হেরে যায় এবং গোয়া ম্যাচ ড্র করে। তাই লিগ তালিকায় যদি 1 নম্বরে উঠতে হতো বা লিগ জিততে হতো, তার জন্য কিন্তু এই কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচ এবং পরবর্তী ম্যাচ অর্থাৎ মোহামেডান ম্যাচ, এই দুটোই কিন্তু ইস্টবেঙ্গলের কাছে মাস্ট উইন ছিল। কারণ এই দুটো ম্যাচ থেকে ইস্টবেঙ্গল যদি পুরো পয়েন্ট না পায়, তাহলে কিন্তু এক প্রকার লিগ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ইস্টবেঙ্গলের স্বপ্নই রয়ে যাবে। আমার কথাগুলো হয়তো খুব কড়া শোনাচ্ছে, কিন্তু মূল যে ফ্যাক্টর সেগুলো কিন্তু এই হিসেবের সাথেই জড়িত ছিল। কিন্তু ইস্টবেঙ্গল পারলো না। যে কেরালা লাস্ট 4টে ম্যাচ তাদের হেরেছে এবং তারা কিন্তু একটাও পয়েন্ট পায়নি, তারা ইস্টবেঙ্গলের সাথে ড্র করছে এবং কখন ড্র করছে না, 91 মিনিটের মাথায় গোল করে। মানে ইস্টবেঙ্গল কোচ ম্যাচের আগে প্রেস কনফারেন্সে তার নানান বক্তব্য, তাকে কেউ না কেউ নানান কিছু বলছে তার টিমকে নিয়ে, সেই হিসেবে আবার তার প্রত্যুত্তরে ইস্টবেঙ্গল কর্তা তার রিপ্লাই দিচ্ছে। মানে একটা অপ্রীতিকর পরিবেশ তৈরি করেছে এরা। এবং এই যে অপ্রীতিকর পরিবেশ তৈরি করছে নিজেদের মধ্যে বাগবিতণ্ডা করে, এখানে কিন্তু মূল সাফারার হচ্ছে এই টিমটা। এবং এই টিমের মনোবল আজকে দেখে মনে হলো পুরো ভেঙে গেছে এবং তারা হয়তো খেলার ইচ্ছাটাই তাদের মধ্যে নেই। এবং যা হওয়ার তাই হলো, ইস্টবেঙ্গল কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসির সাথে ড্র করলো। তো চলো আজকের ম্যাচটাকে নিয়ে যেটুকু যা আলোচনা করা যায় করব, দেখবো এই ম্যাচটায় কোথায় ইস্টবেঙ্গল হারলো বা কোন প্লেয়ার কেমন খেললো, সেই নিয়ে একটা আলোচনা মতো করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। দেখো, ম্যাচটা কেমন হয়েছে সেই নিয়ে বলতে গেলে আমাদের বলতে হবে কোন প্লেয়ার কেমন খেলেছে সেই নিয়ে। আগে গিল, অর্থাৎ ইস্টবেঙ্গলের গোলকিপারের কথা বলছি, প্রফসুকন গিল, সে আর এডমুন্ড বাদে আমার কারোর খেলা কিন্তু ভালো লাগেনি এবং কাউকে দেখে আমার মনে হয়নি কেউ জেতার জন্য মাঠে নেমেছে। এবং আমি তোমাদের প্রতিটা ম্যাচের পরই বলি যে মিগুয়েল ফেরেইরা সে এমন একটা প্লেয়ার যে কোনো ম্যাচে দুর্দান্ত খেলবে, আবার কোনো ম্যাচে পুরোটাই ঝুলিয়ে দেবে। মানে পাতি চলিত বাংলা ভাষায় যাকে বলে, মানে তার ফর্মের কোনো কন্টিনিউইটি নেই। অন্যদিন মিগুয়েল ফেরেরাকে কিন্তু অন্যান্য দল ম্যান মার্কিং করে রাখে, কিন্তু আজকে কিন্তু সেরা ম্যান মার্কিং এর ব্যাপার আমি দেখলাম না। হ্যাঁ, শেষের দিকে মিগুয়েলের সাথে ফালাউ যে কেরালার ডিফেন্ডার, তো তার সাথে একটা টার্সেল মতো হয়েছিল, হালকা ঠেলাঠেলি, মিগুয়েল পড়ে গেল, অনেক কিছু হয়েছে। বাট সেটা কিন্তু ম্যান মার্কিং ছিল এটা তুমি বলতে পারবে না, বা পুরো ম্যাচ জুড়েই যে ওকে তাকে ম্যান মার্কিং করে রেখেছিল ফালাউ, সেরাম কিন্তু হয়নি। আজকে কিন্তু মিগুয়েল পুরোপুরি অফ ছিল যাকে বলে। এবং শুধু সে নয়, আজকে কিন্তু আনোয়ার আলীও ভালো খেলেনি। আনোয়ার আলীকে তাদের ডিফেন্ডার বা রাইট ব্যাক সম্ভবত সন্দীপ, সে কিন্তু বার দুয়েক কিন্তু ড্রিবল করে বেরিয়ে গেছে। যে আনোয়ার আলী কিন্তু একটা কনসিস্টেন্ট পারফরমেন্স দেয় আমরা দেখেছি এই কয়েকটা ম্যাচে। তাছাড়াও কোচের কিছু ডিসিশন যেটা আমার ভালো লাগেনি। দেখো, জয়গুপ্তা তো ভালো খেলে, কোনো হাইলাইন ডিফেন্স যদি কোনো দল খেলে, তোমরা যেমন বার্সেলোনার খেলা দেখবে, দেখবে এমন প্লেয়ার খেলাতে হয় রিকভারি পেস যাদের খেলার মধ্যে রয়েছে। এই টিমটায় তোমার কি মনে হয় যে পিভি বিষ্ণুর রিকভারি পেস ভালো? কিংবা তাদের সাথে যারা খেলছে, যখন লাল খেলছিল, ধরো এই ম্যাচটাই খেলেনি কিন্তু খেলে তো লাল, সে কি রিকভারি পেস তার খুব ভালো? আনোয়ার বা সিভিলি যখন খেলছিল তখন হয়তো ঠিক ছিল। তাছাড়াও কিন্তু একবারও ইস্টবেঙ্গল তাদের প্রেফারেবল বা পছন্দের যে ডিফেন্স পেয়ারিং, সেই পেয়ারিং কিন্তু খেলাতে পারেনি। এবং আজকে বিষ্ণুকে খেলানোর কি প্রয়োজন ছিল বুঝতে পারলাম না। সেই যেখানে জয়গুপ্তা অ্যাভেলেবেল, জয়গুপ্তাকেই খেলাতে পারতো। এত এক্সপেরিমেন্ট কোন কারণে? মানে কোনো প্রয়োজন নেই এত এক্সপেরিমেন্টের। এত এক্সপেরিমেন্ট করে করে না কোচ অস্কার কিন্তু হিব্রু করে দিচ্ছেন প্লেয়ারদের কাছে জেতাটা।
এবং আজকে সল ক্রেসপোর কথায় যদি আসি, দেখো সল ক্রেসপো আজকের ম্যাচে ফিরেছে, চোট থেকে ফিরেছে, সব বুঝছি, কিন্তু ভাই প্রতি সিজনে প্রতি টুর্নামেন্টে যদি একটা প্লেয়ার বারবার চোটে পড়ে তাকে কার ভালো লাগে? সে তো প্রতি সিজনেই চোটে পড়ছে এবং অস্কার তাকে রেখে দিয়েছে, এবং কার বদলে রেখেছে না মাদিয়া তালালের বদলে, যে তালাল কিন্তু জামশেদপুরে আগুন ঝরাচ্ছে। এটা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকেরা হতাশ হয়ে যাবে এইসব দেখে, যে কেন আমরা ছাড়লাম মাদিয়া তালালকে। সলক্রেসপোকে দেখে মনে হলো ভাই সে হয়তো লাস্ট 20 মিনিট থেকে 25 মিনিট এইটুকু খেলার মতো অবস্থায় রয়েছে, এবং তার থেকে বেশি সময় যে সে খেলার মতন অবস্থায় রয়েছে তার খেলা দেখে একবারও মনে হলো না, বা সে মিডফিল্ডে তাকে অ্যাড করে যে কোনো এক্সট্রা ভ্যালু অ্যাড হয়েছে ইস্টবেঙ্গল মিডফিল্ডে সেরামও নয়। আর রশিদের কথা এলে, দেখো রশিদ মানে চেষ্টা করেছে, ফার্স্ট হাফে হয়তো চেষ্টা করেছে, তাও 10-15 মিনিট, তারপরে রশিদকে খুঁজে পাওয়া যায়নি। মানে কোনো প্লেয়ার, আমি বলছি তো, এডমুন্ড আর গিল বাদে একটা প্লেয়ারও ভালো খেলেনি, আমার ভালো লাগেনি। এবং কোচ অস্কার কিন্তু বা ইস্টবেঙ্গল কর্তা, আমি এইসব বিষয়ে দেখো জড়াতে চাই না, কিন্তু এদের মধ্যে বাগবিতণ্ডা না করে প্লেয়ার, কোচ, ম্যানেজমেন্ট সবাই একসাথে বসুক। ইস্টবেঙ্গল কিন্তু এটা ডিজার্ভ করে না। বছরের পর বছর ধরে একটা ক্লাব খেলছে, একটা লিগেসি ক্লাব, তারা কিন্তু অন্য একটা আমতলা জামতলার ক্লাব নয়। তারা যখন খেলছে তারা কিন্তু ট্রফি জেতার জন্য খেলছে। আজকে তোমরা বলতে পারো কেন ইস্টবেঙ্গল প্রতি বছর মানে শেষে তীরে এসে তড়ি ডোবে? কেন ইস্টবেঙ্গল ট্রফি জিততে পারে না? এই ধরনের সমস্যা ড্রেসিং রুমে, এবং প্রতি সিজন এটা চলে। কেন এই জিনিসটাকে নজরে আনা হয় না? কেন এই জিনিসটাকে সমাধান করা হয় না? আমার এই বিষয়ে প্রশ্ন থাকবে। এবার আজকের ম্যাচের যদি আমি ঘটনা প্রবাহে আসি, দেখো ম্যাচের প্রথম 10 থেকে 15 মিনিট কিন্তু ইস্টবেঙ্গল ভালো খেলেছিল, এবং তার মধ্যে কিন্তু ইস্টবেঙ্গলের গোলটাও আসে। ইস্টবেঙ্গল কিন্তু 8 মিনিট 27 সেকেন্ড এরম কিছু হবে ভাই, পারফেক্ট বলতে পারবো না, এরম হবে। এই সময় কিন্তু রশিদ একটা বল বাড়ান এডমুন্ডকে, এবং এডমুন্ড কিন্তু বক্সে সেটা ভাসিয়ে দেন ইউসুফ এজেজারির উদ্দেশ্যে, এবং এজেজারি সেটাকে কিন্তু যখন শটটা নিতে যান তাকে কিন্তু ট্যাকেল করে বসেন কেরালার লেফট ব্যাক ডোলিং, এবং যার ফলে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। এবং এই ইস্টবেঙ্গলের পক্ষে এই পেনাল্টিটা কিন্তু নিয়েছেন সেই এজেজারি। তিনি কিন্তু তার দুর্দান্ত প্রচেষ্টায় গোলকিপারকে কিন্তু অন্যদিকে ফেলে সেকেন্ড পোস্টে কিন্তু বলটা রেখে দেন, এবং দুর্দান্ত গোল করে যান পেনাল্টি থেকে। এবং এই গোলের পরপরই কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে ক্যাপ্টেন সল ক্রেসপো একটা দুর্দান্ত সুযোগ পেয়েছিল। সে কিন্তু যখন বিপিন সিং বল বাড়ায় এজেজারিকে, সেই বলটা কিন্তু সম্ভবত গোলকিপারের, মানে কেরালার গোলকিপারের কথা বলছি, তার হাতে হয়তো ডিফ্লেক্ট হয়ে কোনোভাবে সল ক্রেসপোর কাছে আসে, এবং সল কিন্তু ওখান থেকে আগেও গোল করেছে, কিন্তু আজকে এত উপর দিয়ে তিনি উড়িয়ে দিলেন যেন মনে হলো যেন তিনি 6 মারতে যাচ্ছেন, ক্রিকেট খেলছেন, এরম কিছু মনে হলো। তবে ফার্স্ট হাফে কিন্তু দেখো কেরালার প্লেয়াররাও চেষ্টা করেছে। কেরালার পক্ষে ডিফেন্ডার ফালাও, সে কিন্তু কর্নার থেকে হেড করে গেছে। হর্মি পাম, সে একটা দুর্দান্ত শট নিয়েছিল এবং সেখান থেকে কিন্তু গোল হয়ে যেতে পারতো, এবং স্টানার ছিল, মানে কেউ কিন্তু মানে ভাবতে পারেনি যে ওখান থেকে মানে ওরাম শট নিয়ে নেবে, গোল হয়ে গেলে কিচ্ছু বলার থাকতো না। এবং তারা কিন্তু প্রেস করেছে, বলছি না কেরালা হাল ছাড়েনি। অন্য ম্যাচে কেরালাকে যেমন দেখি সেকেন্ড হাফে হয়তো যেরকম ইন্টারক্যাসি ম্যাচে একটু জেগে উঠেছিল, যদিও ভিক্টর সে কিন্তু আজকে খেলেনি, কিন্তু সেই কাজটা কিন্তু একবারও মনে হলো না যে ভিক্টর আজকের ম্যাচে নেই। বাকিরা কিন্তু সমানে প্রেস করে গেলে অন্তত চেষ্টাটুকু তাদের মধ্যে ছিল জেতার, যেটা ইস্টবেঙ্গলের দুটো প্লেয়ার বাদে আর কারোর মধ্যে ছিল না। সবাই একটা মনমরা হয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এবং ইস্টবেঙ্গল যখন সেকেন্ড হাফে যায় তখন কিন্তু এগিয়েই যায় 1-0 গোলে, এবং যখন সেকেন্ড হাফের খেলা শুরু হয় ইস্টবেঙ্গল ওই যেমন বললাম যে ফাইনাল প্রোডাক্ট যেটা, সেটা ইস্টবেঙ্গলের পক্ষে কখনোই আসেনি। এবং দেখো একটা কথা তোমাদের সোজা সাপটা বলে দিই, হয়তো তোমাদের খারাপ লাগবে, কিন্তু যখন আমি অ্যানালিসিস করব এখানে খারাপ লাগাকে আমি গুরুত্ব দিতে পারবো না, তাই তোমাদের সোজা সাপটা বলছি। ইস্টবেঙ্গল যদি হাইলাইন ডিফেন্স খেলে আর এমন ডিফেন্ডারকে খেলায় যার কোনো ধরনের রিকভারি পেস নেই, কিংবা এক্সপেরিমেন্টের মুডে থাকে, বিষ্ণুকে খেলিয়ে দেবো, কোনোদিন দেখলাম যে ইউসুফ এজেজারি ডিফেন্সে খেলছে, এরাম ধরনের মুডে যদি থাকে ইস্টবেঙ্গল,
বা ইস্ট বেঙ্গলের হয়ে যে মেন প্লেয়ার মিগুয়েল ফেরেইরা, তার দেখলাম দুম করে তার ফর্মের কন্টিনিউটি নেই, সে দুম করে তার ফর্ম বসে গেল, এবং সেটা হয়ে আসছে বসুন্ধরা কিংসের সময় থেকে হয়ে আসছে, এরাম হলো। কিংবা তোমরা দেখলে মেন প্লেয়ার কেভিন সিবিলে কিংবা সল ক্রেসপো চোটেই শুয়ে রইল মেন সময়, এখন ফেরা না ফেরা এক হয়ে গেছে। এবং এরাম যদি হয় ইস্ট বেঙ্গলের কিন্তু কম্পিট করা খুব মুশকিল হয়ে যাবে। স্পেশালি মাঠের মধ্যে বা ড্রেসিং রুমের ইস্যু, এটা কিন্তু মাঠের মধ্যে ইস্ট বেঙ্গলের রিফ্লেক্ট হচ্ছে পুরোপুরি, এবং প্লেয়াররা কিন্তু নিজেদের 100% দিয়ে কোনোভাবেই খেলতে পারছে না। তোমাদের এটা আমি সোজা সাপটা জানিয়ে দিচ্ছি। কিন্তু কেরালার প্লেয়ার যাদের কথা বলছিলাম, তারা কিন্তু কোনোভাবেই হাল ছাড়েনি, তারা কিন্তু চেষ্টা করে গেছে সমানে, তার ফলও কিন্তু তারা পায় হাতে নাতে। এবং ম্যাচের যখন এক্সট্রা টাইম চলছে প্রায় 91 মিনিট, এই সময় কিন্তু কর্নার পায় কেরালা ব্লাস্টার্স, এবং তাদের হয়ে কর্নার যখন তাদের প্লেয়ার নেয়, তখন কিন্তু দুর্দান্ত প্রচেষ্টায় আফসাল বলে প্লেয়ারটা হেড করে যায়, এবং সামনেই কিন্তু দাঁড়িয়েছিল তাদের ইস্ট বেঙ্গলের পক্ষে আনোয়ার আলী এবং সৌভিক চক্রবর্তী। তোমাদের আমি আগেই বলেছি যে এই সৌভিক চক্রবর্তী তার কেন যে এরকম ফর্মের ডাউনগ্রেড হলো সেটা কেউ জানে না, এবং আজকে তার সামনে দিয়ে গোল করে গেল, সে না কোনো চেষ্টা করলো না কিছু করলো। আনোয়ার বললামই তার ম্যাচও ভালো যায়নি। সুতরাং ম্যাচটা কিন্তু 1-1 গোলে ড্র হয়ে গেল এই গোলের ফলে আফসালের। এবং যা মনে হচ্ছে যদি ড্রেসিং রুমের ইস্যুটাকে ইস্ট বেঙ্গলের সলভ করা না হয়, ইস্ট বেঙ্গলের কিন্তু এই সিজনেও ভালো কিছু করা খুব মুশকিল, এটা কিন্তু সহজ হবে না। সবার আগে ড্রেসিং রুমকে সুখী করতে হবে, আনন্দ, এবং ড্রেসিং রুমের প্লেয়াররা যদি আনন্দে থাকে, তারা যদি নিজেদের খেলাটাকে উপভোগ করে, তবেই কিন্তু তারা মাঠে গিয়ে ভালো ফুটবল খেলবে এবং রেজাল্ট আসবে। এবং রেজাল্ট যদি ঠিকঠাক না আসে, ট্রফি কিন্তু জিততে পারবে না ইস্ট বেঙ্গল। তো আমার কথাগুলো হয়তো তোমাদের খুব রূঢ় মনে হচ্ছে, বাট এটাই কঠিন বাস্তব। তো তোমাদের কি মনে হয়, ইস্ট বেঙ্গল কি আজকের ম্যাচে হারলো ঠিক কোথায়, ভুলটা ঠিক কি ছিল? কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।